আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়ন দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছে জুলাই আহত ও নিহতের পরিবারের সদস্যরা। গতকাল সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনে দাবি না মানা পর্যন্ত রাজপথ না ছাড়ার কথা বলছে আন্দোলনকারীরা। রাস্তা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে এই সড়কে চলাচলকারীরা। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে টানা অবস্থান জুলাই আহত ও নিহত পরিবারের সদস্যদের। শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দিতে থাকে তারা। দাবি মানা না হলে আন্দোলন আরও বেগবান করার পাশাপাশি সারা দেশ থেকে তাদের সহযোদ্ধারা আসবে বলে জানায় আন্দোলনকারীরা। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, এটা আমাদের সাংবিধানিকভাবে অধিকার দিতে হবে। যখন আমাদের সামনে এটা উপস্থিত হবে, জাতির সামনে উপস্থিত হবে, তখন আমরা রাজপথ ছাড়বো। এনসিপি আমাদের আহত যারা আছে এদেরকে ব্যবহার করতেছে, ব্যবহার করে ওরা টাকার পাহাড় বানার, ওরা এমপি হইব মন্ত্রী হইব। এনসিপি যেসব পার্টিগুলো আছে ওরা মেম্বার হওয়ার যোগ্যতা নাই। শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের দেয়া ব্যারিকেডে ভোগান্তিতে পড়ে নগরবাসী। জনগণ একটু দুর্ভোগ হইতেছে যাতায়াতের। যেই চায় যে কোনো রাজনৈতিক দল সবাই রাস্তা বন্ধ করে সাধারণ জনগণের সব সময় দুর্ভোগ একটা করেই দেয়। রাস্তা না বন্ধ করে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে করা যায়, লিখিতভাবে দিয়ে এটা আন্দোলন করা যায় আর কি। শাহবাগ মোড়টা আসলে কখনোই আমি মনে করি বন্ধ করা উচিত না। তবে এমন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে সাধারণ মানুষকে ভোগান্তি না ফেলার দাবি নগরবাসীর। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা মানুষকে বোকা বানিয়ে লুটপাট করে তাদের শেষ পরিণতি হাসিনার মতো হবে বলেও মনে করেন তিনি। আর সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে যেসব প্রক্রিয়া সম্পন্ন করা দরকার তার সবই বিএনপি করছে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সমাবেশ। শুক্রবার বিকেলে উত্তরার আজমপুরে আয়োজিত এই সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে উত্তরে বিএনপি ইউনিটের নেতাকর্মীদের সাথে যোগ দেন কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি দেশের গুণগত পরিবর্তন চায়, যেখানে মানুষ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে। দেশের মানুষ চায়, দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। আমার তো যাওয়ারই জায়গা নাই। এখন ধরো আমার কোনো সমস্যা হলো, আমি কার কাছে যাব? পুরো এমপি নাই তো, আছে? তার যাবো কার কাছে? আমার সমস্যাটা পার্লামেন্টে কে তুলে ধরবে? লোক নাই। কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে? লোক নাই। এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার, দ্রুত পার্লামেন্ট দরকার, যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারব। বিএনপি মহাসচিব আরও বলেন, এত মানুষের আত্মত্যাগের বিপরীতে যখন দেশে অস্থিরতা তৈরি হয় তখন কষ্ট পেতে হয়। বলেন, শেখ হাসিনা যেন কোনোদিন আর ফিরে আসতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। যারা অন্যায় করে, যারা মানুষের সঙ্গে বেইমানি করে, যারা মানুষকে বোকা বানাতে চায়, মানুষকে বোকা বানিয়ে লুটপাট করতে চায়, তাদের শেষ পরিণতি এটাই যে তাদেরকে পালিয়ে যেতে হয়। বন্ধুগণ, অন্যদিকে যাত্রাবাড়িতে জুলাই শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন পেছাতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আমি এখনো মনে করি নির্বাচনকে তারা সুষ্ঠুভাবে না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেগুলা করার চেষ্টা করবে। মানুষকে বোঝাবে যে বিএনপির বিরুদ্ধে ভুল বুঝাবে তারা মানুষকে। কিন্তু বিএনপি 17টা বছর আন্দোলন করেছে, আমরা দরকার পড়লে আরও 17 বছর আন্দোলন করব, কিন্তু কোনো সমস্যা নাই আমাদের। বিএনপি আন্দোলন করে, বিএনপি হোঁচট খেয়ে, বিএনপি জেল খেটে, বিএনপি গুম হয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে, আমাদের আর কোনো ভয় নাই। আর চট্টগ্রামে সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যেসব প্রক্রিয়া সম্পন্ন করা দরকার তার সবই করেছে বিএনপি। 51টি সুপারিশ ছাড়া সবকটি বিষয়ে ঐক্যমত কমিশনের সাথে একমত বিএনপি। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে
51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। 115টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছি। এর আগে হাটহাজারী মাদ্রাসায় শাইখুল হাদিস শেখ আহমেদ, মুফতি খলিল আহমেদ কাসেমি সহ অন্যান্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির দুই শীর্ষ নেতা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। জুলাইয়ের চলমান আন্দোলন আগস্টে গিয়ে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সর্বত্র। 1 আগস্ট রাজপথে নামে সব শ্রেণী পেশার মানুষ। আন্দোলনে যোগ হয় নতুন মাত্রা। তীব্র প্রতিবাদের মুখে ডিবি কার্যালয়ে অনশনে থাকা 6 সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয় ডিবি পুলিশ। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। দেশব্যাপী অব্যাহত থাকে হামলা, সংঘাত ও গ্রেপ্তার। আন্দোলনের সেই দিনের কথা তুলে ধরছেন নাজমুল হুদা। ক্যালেন্ডারের পাতায় অগ্নিগর্ভ জুলাই মাসের সমাপ্তি, আসে 1 আগস্ট 2024। কিন্তু জুলাই দীর্ঘ হতে থাকে। ছাত্র জনতা দিনটিকে গণনা করতে শুরু করে 32 জুলাই হিসাবে। শুরু হয় রক্তক্ষয়ী লাল জুলাই। দীর্ঘ 1 মাস পর নানান বাঁকে মোড় নিতে থাকা আন্দোলন এদিন থেকেই ফের দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অনলাইন অফলাইনে পালন করা হয় রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি। এর মাধ্যমে স্মৃতিচারণ করা হয় আন্দোলনে হতাহত বন্ধু, সহযোগী ও পরিবার পরিজনদের। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দুপুরের পর আন্দোলনে নেতৃত্ব দেয়া 6 সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেলে সারা দেশে আটক সকল শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের ছেড়ে দিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় বিক্ষুব্ধ নাগরিক সমাজ। এ পর্যন্ত যেভাবে নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে, তাদের সকলের বিচার করতে হবে। যাদেরকে আটক রাখা হয়েছে, যাদের উপর নির্বিচারে হত্যা করা হয়েছে, সকলের ন্যায় বিচার নিশ্চিত করুন, আটকদেরকে মুক্ত দিন। চলমান আন্দোলনে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সেদিন রাজপথে নামে শিক্ষক, আইনজীবী ও শিল্পীরা। যে রক্ত বয়েছে, এই লাশ আর রক্ত আমরা ভুলবো না। গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। ওই দিন জামাতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। জামাতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। রাজনৈতিক দল নিষিদ্ধের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপি। তীব্র সমালোচনা করে অন্য রাজনৈতিক দলগুলো। সারা দেশে গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের 9 দফা দাবিতে পরদিন প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি গোপন বৈঠকে জড়িত থাকার অভিযোগ ওঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে। আইএসপিআর জানায়, অভিযোগটি প্রাপ্ত হওয়ার সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। গত 17 জুলাই ওই সেনা কর্মকর্তাকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। 15% কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এটিকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুল্ক ছাড়ে সন্তোষ প্রকাশ করেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে এই চুক্তি প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশকে বাড়তি সুযোগ দিবে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন মাহিন আরাফাত। আলোচনা সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপের প্রায় 4 মাস পর কমল সেই শুল্ক। বাংলাদেশের কূটনৈতিক জোট চেষ্টায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো দেশটি। অবশ্যই 15% কমিয়ে বাংলাদেশি পণ্য আমদানির উপর 20% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র।
আর এমন শুল্ক আরোপকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। এই চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার আরও জোরদার হওয়ার পাশাপাশি প্রধান জাতীয় স্বার্থসমূহ সুরক্ষিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অর্থনীতি বিশ্লেষকেরা বলছেন, বাড়তি বিনিয়োগের পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশকে বাড়তি সুযোগ দেবে এই শুল্ক নীতি। এই চুক্তির ফলে পণ্য বহুমুখীকরণ, বাজার বহুমুখীকরণ এবং একই সাথে বিনিয়োগ বহুমুখীকরণের একটা সুযোগ তৈরি হয়েছে। চায়নার ব্যবসা দিনে দিনে সরে আসছিল, যেটা বাংলাদেশ সুফল আগে থেকে পেয়ে আসছিল, সেটা হয়তো সামনেও আরো বেশি পাবে। ভবিষ্যতে বাংলাদেশের ব্যবসা ইউএস এর মার্কেটের জন্য আরো বেশি বৃদ্ধি পাবে। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়কে সন্তোষজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি। ট্যারিফের যে সংখ্যা 20%, সেখানে আমরা সন্তোষজনক একটা জায়গায় আছি এবং আমাদের এই মুহূর্তে আমাদের কোনো রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে তো আমাদের রপ্তানি এবং অর্থনীতি নির্ভরশীল হতে পারে না। সেই বিষয়গুলো থেকে আমাদের মনোযোগী হতো। দেশের অর্থনীতিকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিকল্প বাজার তৈরির পরামর্শ দেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। জনগণের সমর্থিত একটা সরকার নেগোশিয়েট যখন, সেটাতে একটা আলাদা স্ট্রেংথ আছে। মাহিনা রাফাত, RTV, ঢাকা। এদিকে বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারে শেয়ারে দরপতন হয়েছে। বাংলাদেশের উপর শুল্ক কমানোর ঘোষণা আসার পর ভারতের কেপিআর মিলসের শেয়ার 5%, ওয়েলস্পুন লিভিং এর শেয়ার 2%, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার 0.8%, পিএল গ্লোবালের শেয়ার 3.7%, গোকুল দাস এক্সপোর্টের শেয়ার 2.6%, কিটসে গার্মেন্টসের শেয়ার 3.21% এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ার 2.8% কমে যায়। যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ, আর দীর্ঘদিন ধরেই এই বাজারটি ধরার চেষ্টা করছে ভারত, কিন্তু প্রযুক্তি ও শ্রমের সহজলভ্যতার কারণে এগিয়ে আছে বাংলাদেশ। বিদেশে চিকিৎসা নিতে গেলে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে জনগণের কাছে ভুল বার্তা যাবে এবং ডাক্তারদের উপর আস্থা কমে যাবার শঙ্কায় দেশে অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকাল 7:30টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হবে তার ওপেন হার্ট সার্জারি। বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আর্টারিতে 3টি সহ ডাক্তার শফিকুর রহমানের হার্টে 5টি ব্লক ধরা পড়েছে বলে জানান গোলাম পরওয়ার। সম্মানিত ভাই ও বোনেরা, এমপি সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনতা সাইফুল নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী সম্মানিত, উনি যদি ওনার ট্রিটমেন্টের জন্য দেশের চিকিৎসা না নিয়ে দেশের বাইরে চলে যান, তাহলে জনগণের কাছে কি মেসেজ যাবে? সাধারণ মানুষ মনে করবে তাহলে বোধহয় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার বা ডাক্তারদের ব্যাপারে উনি কনফিডেন্স রাখছেন না, কনফিডেন্স লেভেলটা হয়তো একটু আন্ডারমাইন করা হবে। তো উনি সেটা মনে করেন না, উনি মনে করেন আমাদের দেশে কার্ডিয়াক ট্রিটমেন্ট এবং ডাক্তারদের পরে আমার আস্থা আছে, ফলে আমি দেশেই চিকিৎসা নিতে চাই। জুলাই অভ্যুত্থানের 1 বছরে প্রত্যাশা ও প্রাপ্তির অমিল রয়েছে স্বীকার করে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে রাজধানী বিজয় সরণি মেট্রো রেল স্টেশন এলাকায় জুলাই আর্টওয়ার্ক উদ্বোধনীতে তিনি এমনটা বলেন। 10টি পিলারে জুলাইয়ের দিনগুলোর পাশাপাশি ফ্যাসিবাদী আমলের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এই আর্টওয়ার্ক বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিভিন্ন স্থানে জুলাইয়ের চিত্রকর্মগুলো ভবিষ্যতে ফ্যাসিবাদ উত্থানে বাধা হয়ে দাঁড়াবে বলে এ সময় মন্তব্য করেন আসিফ মাহমুদ। আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির হয়তো অনেক অমিল রয়েছে, কিন্তু একটা জায়গায় আমরা আমাদের কমিটমেন্টটা ক্লিয়ার রাখতে চাই যে জুলাইয়ের যারা শহীদ, যারা আহত, জুলাই গণঅভ্যুত্থানে যারা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য এসে জীবন দিয়েছেন, সেই বাংলাদেশ, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটা হয়তো কঠিন এবং সময় সাপেক্ষ, কিন্তু এটা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
গুলশানের সমন্বয়ক পরিচয়ে সাবেক মহিলা এমপির বাসায় চাঁদা দাবির অভিযোগে জানে আলম অপুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে রাজধানীর ওয়ারির গোপীবাগ এলাকা হতে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি চৌকস টিম। অপু সহ এই মামলায় এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির প্রেস ব্রিফিংয়ে বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। এদিকে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে গেল 24 ঘণ্টায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের 8 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। 17 জুলাই সকাল আনুমানিক 10 ঘটিকার সময় জানে আলম তপু এবং রিয়াদ নামে 2 জন ওই বাসায় প্রথম যায় এবং তারা 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং সেদিনই তারা ওখান থেকে 10 লাখ টাকা নগদ দিয়ে আসে বলে আমাদের কাছে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে এবং তারই প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গেল রাত থেকেই বৃষ্টি হচ্ছে। দেশের বেশ কিছু অঞ্চলে দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেয়া পূর্বাভাসে বলা হয় পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিনে তাপমাত্রা অনেকটা অপরিবর্তিত থাকতে পারে। ভরা মৌসুমেও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে ইলিশ। রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকা কেজি দরে। দেশি মাছের এমন ঊর্ধ্বমুখী দামে ক্ষুব্ধ ক্রেতারা। শুধু মাছই নয়, তুচ্ছ অজুহাতে বেড়েছে বরবটি, করলা সহ বেশ কয়েকটি সবজির দামও। দেশি ডাল একদিনের ব্যবধানে কেজিতে 8 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 148 টাকায়। তবে কমেছে জিরার দাম। অন্যান্য মশলার দাম রয়েছে স্থিতিশীল। এদিকে স্বস্তি ফিরতে শুরু করেছে কাঁচামরিচে। বিক্রি হচ্ছে 120 থেকে 160 টাকায়। গেল সপ্তাহের চেয়ে ব্রয়লার মুরগির দাম কেজিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 160 টাকায়। সোনালিকা ও পাকিস্তানি মুরগি 320 টাকা আর দেশি মুরগির কেজি 550 টাকা। যদি কোনো ব্যবস্থা থাকে সেটা করা উচিত। যার 1 কেজি লাগতো সে কিনছে আধা কেজি, যার 250 গ্রাম লাগতো সে কিনছে 100 গ্রাম। ঠিক এই একই অবস্থা আছে। মাছ কিনতে গেছে, মাছ কিনতে পারি নাই। দেখেন লটি মাছ কিনে নিয়ে আসছি। মশলার দাম মোটামুটি কম আছে, আর এলাচের দামটা তো আগের থেকে বৃদ্ধি আছিল, সেটা এখনো বেশি, ওটা কম না। না, এটা তো আমরা পারি নাই। যে মেন কথা, যেখানে খেতে পানি, কারণ বন্যা লাগে আমার মালের দাম বাড়তি। এবার নিচ্ছি হায়াসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরও থাকছে। ব্যাটারি চালিত অটো রিকশায় অভিজাত এলাকার তকমা হারাচ্ছে রাজধানীর গুলশান তেজগাঁও। ফুটপাতও বেদখল, বসছে দোকান। এবং ডেঙ্গুতে বরগুনার আরও 2 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 42 জন। চট্টগ্রামে ভয়াবহ রূপে চিকনগুনিয়া, মশার বিস্তার রোধে নেই কোনো পদক্ষেপ। ব্যাটারি চালিত অটোরিকশা আর ব্যবসায়ীদের রাস্তা দখলের হিড়িকে নাজেহাল রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা গুলশান ও তেজগাঁও শিল্পাঞ্চলের বাসিন্দারা। গুলশানের সড়কে হর হামেশাই চলছে অটোরিকশা। এছাড়া ফুটপাত সহ সড়ক দখল করে খাবারের দোকান বসানো হয়েছে বিদেশি কূটনীতিকদের আবাসনের এই এলাকায়। উত্তর সিটির প্রশাসক জানিয়েছেন আগস্টের মধ্যেই গুলশানের সড়ক থেকে অটোরিকশা সরানো হবে। সাকিবুর রহমানের রিপোর্টে এর বিস্তারিত থাকছে। এটি কোনো খাবার হোটেলের চিত্র নয়। রাজধানীর শিল্পাঞ্চল তেজগাঁওয়ের ফুটপাত দখল করে এভাবে দোকান বসিয়ে দিনের পর দিন ব্যবসা চালিয়ে আসছেন তারা। শুধু হোটেল নয়, রয়েছে অটোরিকশার গ্যারেজ। এখান থেকেই অবৈধ লাইনে দেয়া হয় চার্জ, তবে দেখার যেন কেউ নেই। পুলিশে উড়ায় দেখে ওই যে পুলিশের বাড়ি বুড়ি খাইয়া পলাই,
আবার পুলিশ গেলে আবার আই। ফুটপাত ছাড়া তার আমাদের আর কোনো জায়গা নাই। পজিশন লইতে গেলে 30 লাখ 20 লাখ 50 লাখ টাকা অ্যাডভান্স লাগে। গুলশানের 113 নম্বর সড়কের চিত্র এটি। ফুটপাত ছাড়িয়ে খাবার দোকান এখন রাস্তায়। সিটি কর্পোরেশনের উদাসীনতায় বেড়েছে দোকানের সংখ্যা। আমি তো বেশি দিন হয় নাই ভাই, আসছি এই জায়গায়। বসতে দেয় না, মন না করে, আমরা তারপর পেটের দায় বই। গুলশান সড়কে এখন এভাবেই অবাধে চলাচল করছে অটোরিকশা। অথচ অল্প কিছুদিন আগেও ছিল নির্দিষ্ট সংখ্যক প্যাডেল চালিত রিকশার চলাচল। দেশের গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দেশের নাগরিকের বসবাস এই এলাকায়, অথচ বেপরোয়া এই রিকশার চলাচল নিয়ন্ত্রণে নেই কর্তৃপক্ষের কোনো তৎপরতা। আমাদের মনে হয় যে ওটুগুলো আপনি উঠাই দিলে খুব ভালো হতো। ফ্রি আছে লেগে চলি এরি, কোনো বাধা টাধা দেয় না কেউ। প্রধানমন্ত্রী যাওয়ার পরে ডাক্তার মতন হতে চলতেছে, এই আমরা বলতেছি। গুলশান সোসাইটি বলছে বিভিন্ন উদ্যোগেও কমানো যাচ্ছে না অবৈধ এই রিকশার চলাচল। তবে ডিএমপি ও সিটি কর্পোরেশনের সহায়তায় দ্রুতই একটা ব্যবস্থার আশা তাদের। এই 5ই আগস্ট পরবর্তী সময়ে যখন পুলিশ রাস্তা থেকে উঠে গেল, সেই সময় তারা যে ঢুকে পড়লো, সেই ঢুকাটা তাদের আর বের করা যাচ্ছে না। আমাদের একদম সব কিছু তৈরি আছে, রিক্সা তৈরি আছে, জ্যাকেট তৈরি আছে, কিন্তু আমরা রাস্তায় নামাতে পারছি না, কারণ পুলিশ থেকে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে খুব দ্রুতই এই সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করা হবে। প্রচুর অটোরিকশা প্রতিদিনই আমরা আটক করে ডাম্পিংয়ে পাঠাই। অটোরিকশা যেহেতু অনুমতি নাই, আমরা এগুলো চলতে দিতে চাই না। অটোরিকশা রিমুভ এবং প্যাডেল রিক্সার শৃঙ্খলা আনা, তো এটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলছেন আগস্ট থেকেই অটোরিকশা বন্ধ হবে, আর ফুটপাত দখল মুক্ত করতে নিয়মিত অভিযান করছে সিটি কর্তৃপক্ষ। গুলশানে অননুমোদিত যে রিক্সাগুলো আছে সেটা একটু রিস্কিও, তো এটার নিরাপত্তাকে মাথায় রেখে আমরা ডিএমপি, ক্রাইম, গুলশান সোসাইটি, সিটি কর্পোরেশন সকলকে মাথায় রেখে আমরা এই জিনিসগুলো সমাধান করবো আশা করছি, এবং আমরা অগাস্টেই এটার আপনার রেজাল্ট দেখতে পাবেন। ফুটপাতে কোনো অবৈধ কেউ বসতে পারবে না, সেজন্য আমরা ধারাবাহিক এভিকশন ড্রাইভ চলছে। রাজধানীর সড়ক দখল কিংবা ব্যাটারি চালিত এসব অটোরিকশার জন্য যানজট সৃষ্টির পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তাই এসব সড়কে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান নগরবাসী। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে বরগুনার আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার পারভিন ও সোনাখালী গ্রামের লাকি আক্তার। জেলায় নতুন করে 42 জন সহ মোট আক্রান্তের সংখ্যা হল 4902 জন। সিভিল সার্জন জানান, একদিনে সদর উপজেলায় 38 জন ও বামনায় 4 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন 162 জন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে মারা যাওয়া 39 জনের মধ্যে 31 জনের বাড়ি সদরে, বাকি 8 জন পাথরঘাটা ও বেতাগীর। আগামী 9 আগস্ট অনুষ্ঠিত হবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ভোট। রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে চিকিৎসকদের মধ্যে। সারা দেশ থেকেই ড্যাবের সদস্যরা ভোট দিয়ে কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করবেন। দেখুন নাজমুল হুদার রিপোর্ট। বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আগামী 9 আগস্টে নির্বাচন ঘিরে শুরু হয়েছে প্রচারণা। প্রার্থীরা বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে করছেন জনসংযোগ। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে চূড়ান্ত প্রার্থী তালিকা। সভাপতি, মহাসচিব সহ 5টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবে 2টি প্যানেল। পরীক্ষিত, সৎ ও যোগ্য নেতৃত্বকে ভোট দিয়ে নির্বাচন করার কথা জানায় ড্যাবের সদস্যরা। নির্বাচনে প্রথম সারির 5টা পদে নির্বাচন হয়: সভাপতি, সিনিয়র সহসভাপতি, মহাসচিব, তারপর কোষাধ্যক্ষ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব। এই 5টা পদে নির্বাচন হয় এবং সারা বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক চিকিৎসকবৃন্দ জাতীয়তাবাদী দলে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে। ভিতরে সৎ এবং মেধাবী এবং আন্দোলন সংগ্রামে যারা বিগত দিনে কাজ করেছে, আমরা আশা করব এদেশের চিকিৎসক সমাজ তাদেরকে নির্বাচিত করবেন বলে আমাদের বিশ্বাস। পেশাজীবী সংগঠন হিসেবে ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন গণতন্ত্রের চর্চাকে উৎসাহিত করবে বলে মনে করেন প্রার্থীরা। নির্বাচিত হলে চিকিৎসকদের পাশে থাকার আশ্বাসও দেন তারা। মেধাবী চিকিৎসকদের বাদ দিয়ে দলীয় পদধারী যে সমস্ত চিকিৎসক তারা বিভিন্ন জায়গায় বসেছিল, আমরা আগামী দিনে মেধাকে আমরা মূল্যায়ন করব এবং
যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে তাদের যথাযোগ্য মর্যাদায় যেন তারা যেতে পারে সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। চিকিৎসা সেবার মান বাড়ানো যেমন বাংলাদেশের স্বাস্থ্য খাতকে উন্নত করা, ঠিক তেমনিভাবে যেহেতু একটা পেশাজীবী সংগঠন, চিকিৎসকদের সংগঠন, অর্থাৎ চিকিৎসকদের যে কোনো ধরনের সুখে দুঃখে তাদের যে কোনো অধিকার, তাদের যে কোনো দাবি আদায় করার জন্য তাদের পাশে থাকা, এই অঙ্গীকারই আমাদের। 2019 সালে ড্যাবের সর্বশেষ কমিটি গঠিত হয়। হারুন সালাম কমিটি বিলুপ্ত করা হয় এবছরের 24 মার্চ। নাজমুল হুদা, RTV, ঢাকা। তুর্কি রোমান্টিক থ্রিলার ধারাবাহিক মোস্তফা আজ থেকে জনপ্রিয় টেলিভিশন RTVতে প্রচার শুরু হচ্ছে। নীতিবান পুলিশ অফিসার মোস্তফা এক চক্রান্তের শিকার হয়ে জেল খাটেন ও হারান ছেলের হেফাজত। ছেলেকে ফিরে পেতে ও ন্যায় বিচারের জন্য লড়াই শুরু করেন তিনি। এ সময় তার প্রেম হয় ডাক্তার আইসে গুলের সঙ্গে, যিনি একজন মাফিয়া গডফাদারের মেয়ে। মোস্তফা কি ছেলেকে ফিরিয়ে আনতে পারবে নাকি জড়িয়ে পড়বে অপরাধ চক্রে? 250 পর্বের এই ধারাবাহিক সপ্তাহে 7 দিন রাত 9টায় RTVতে দেখা যাবে। অভিনয় করেছেন ইলকের কালেলি ও বুরসিন তেরজিও গুল সহ জনপ্রিয় তারকারা। বাংলা ডাবিং পরিচালনায় তাপস কুমার মৃধা। আয়েশান্টি একেবারে চলে যেতে চাইছে। রাশিয়ার ভূমিকম্পের প্রভাবে বিশ্বের একাধিক দেশে জারি রয়েছে সুনামি সতর্কতা। এরই মধ্যে সুনামি আতঙ্কে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে স্থগিত রয়েছে সকল ধরনের সামুদ্রিক কার্যক্রম। অন্যদিকে পেরু ও চিলিতেও সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকাগুলোর বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিচ্ছে দেশ দুটির প্রশাসন। এছাড়াও সুনামি সতর্কতার আওতায় রয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই, আলাস্কা সহ কয়েকটি অঙ্গরাজ্য। এশিয়ার দেশ জাপানেও আছড়ে পড়েছে সুনামির ঢেউ। তবে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করায় দেশটিতে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। দুগ্ধ পান থেকে বঞ্চিত হচ্ছে নবজাতকেরা। উপত্যকাটিতে খাদ্য প্রবেশে ইসরায়েলি অবরোধ চলমান থাকায় তীব্র অপুষ্টিতে ভুগছে মায়েরা, যার নেতিবাচক প্রভাব পড়েছে শিশুদের স্বাস্থ্যে। অনেক স্থানে দুধের পরিবর্তে পানি পান করানো হচ্ছে শিশুদের। এদিকে গেল 24 ঘন্টায় গাজায় ক্ষুধার যন্ত্রণায় প্রাণ হারিয়েছে আরও 2 ফিলিস্তিনি। এতে করে উপত্যকাটিতে অপুষ্টিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 159 জনে। পাশাপাশি গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে আরও 23 ফিলিস্তিনি। উপত্যকাটির একটি হাসপাতালের বরাতে তথ্যটি জানায় আল জাজিরা। অন্যদিকে শুক্রবার গাজায় পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলো পরিদর্শনে যাবেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন তিনি। অনূর্ধ্ব-23 এশিয়া কাপ বাছাই পর্বের জন্য 19 সদস্যের আংশিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে সুযোগ পেয়েছেন বাংলাদেশের ট্রায়াল দিয়ে যাওয়া প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। আংশিক এই দলে ডাক পাওয়া শাকিল আহাদ তপুর অভিজ্ঞতা রয়েছে জাতীয় দলে খেলার। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন জাহিদ হাসান শান্ত ও সাকিব আল হাসান। আগামী 3 থেকে 9 সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিত হবে AFC অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের এই বাছাই পর্ব। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।